Welcome to my YouTube channel The Way Pass Education। सो फ्रेंड्स देखो टारगेट WB प्राइमारी टेट 2022 যে ইন্টারভিউ, তো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 31 অর্থাৎ 31। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখো, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে WB টেট 2022 সে প্লেলিস্টে এর আগে 30টা ভিডিও অবশ্যই দেখো। সেখানে 2017 যে সমস্ত ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন রয়েছে এবং সাথে সাথে তার অনুকরণে কিছু প্রশ্ন রয়েছে। আর এই টপিকগুলো তোমরা অবশ্যই থাম্বনেলে দেখতে পাচ্ছ, যেগুলো অনেকের রিকোয়েস্ট যে দাদা প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয় সেই বইগুলোর সমস্ত খুঁটিনাটি তথ্য এবং প্রত্যেকটা বইয়ের যে পড়াগুলো রয়েছে তার কিছু সারসংক্ষেপ আকারে যদি আমাদেরকে দেন তাহলে ভালো হয়। তো আমি তার জন্য এই ভিডিওটা আপলোড করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম যেটা হচ্ছে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে বিদ্যালয়ের, সেই বইগুলো কে অলঙ্করণ করেন, কে সংস্করণ, এই সমস্ত বিষয় এবং বইয়ের মধ্যে কি রয়েছে, কি মূল থিম, বইগুলোর নাম কি, এরও কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা প্লেলিস্টে ভিজিট করো, নতুবা আমি কিন্তু তোমাদের এই সমস্ত ভিডিওর কিন্তু প্লেলিস্টটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সাথে সাথে যদি কারো নোটস দরকার হয়, পিডিএফগুলো দরকার হয় ক্লাসের, তো আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা হচ্ছে তৃতীয় শ্রেণী, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে পাতাবাহার বই, এই পাতাবাহার বই থেকে যে সমস্ত পড়াগুলো রয়েছে তার সারসংক্ষেপ আমি ছোট্ট আকারে তোমাদের এক এক করে তুলে ধরবো। এগুলো কিন্তু জানা অবশ্যই দরকার, কারণ তোমাদের ডেমো দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউতে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং হেল্পফুল। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করো। তো চলো শুরু করা যাক। দেখো তার আগে যে বিষয়টা জানা দরকার, যেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর যে বাংলা বই, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে আমরা কি জেনেছি যে আমার বই বলে যে বইটা ছিল আর কি, সেটা কিন্তু একটাতেই ইন্টিগ্রেটেডভাবে অর্থাৎ বাংলা, ইংরেজি এবং অঙ্ক একসাথে কিন্তু দেওয়া ছিল। কিন্তু তৃতীয় শ্রেণী থেকে আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে রয়েছে পাতাবাহার বাংলা, আমার গণিত রয়েছে, আমাদের পরিবেশ রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো তৃতীয় শ্রেণী পাতাবাহার, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তার আগে শেয়ার করছি তোমাদের। বইটা আমি টোটালি রেখেছি যে এটা হচ্ছে যে মনে রাখবে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে কিন্তু এটা তৈরি করা হয়। এবং এর মূল বিষয় কি, এর থিম হয়েছে বিশেষ করে ভাবমূলক, অর্থাৎ ভাবমূলককে রেখে কিন্তু করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কীভাবে শিখবে, কী জানবে, তাদের পারিপার্শ্বিক অবস্থা কেমন, তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কী বিষয় রয়েছে, সেই সমস্ত নিয়ে কিন্তু কিছু পড়া এবং সবই কিন্তু রঙিনভাবে নিত্য নতুনভাবে দেওয়া রয়েছে। বইয়ের শেষে কিছু শিখন পরামর্শও রয়েছে বইটিতে। এছাড়া রয়েছে কি নতুন করে বইটিতে ভাষা ব্যাকরণ দেওয়া রয়েছে, যেটা পরে সংযোজিত করা হয়েছে শেষে। এবং আর কী বিষয় রয়েছে দেখো এক এক করে আমি তোমাদের বলছি। এখানে দেখো প্রতিটি শ্রেণীর কী বলছে না, প্রতিটি শ্রেণীর বাংলা বইয়ের যে কেন্দ্রে রয়েছে বিশেষ ভাবমূলক, এখানে প্রচলিত গল্পকথার জগৎ সম্পর্কে বলা রয়েছে। আর কি যেখানে শিশু শিক্ষার্থীরা অনুশীলন করতে শিখবে সঙ্গীত, ছবি আঁকা, অভিনয়, হাতের কাজ, ব্রতচারী প্রভৃতি বিষয় আনন্দময়ভাবে তারা উপকরণগুলো সংযোজিত করে শিখবে। আর এই পাতাবার বইয়ের মধ্যে কি রয়েছে না, শেষাংশে কি ভাষা পাঠ, যে পাঠটা সেটা কিন্তু সংযোজিত হয়েছে, যেটা চতুর্থ শ্রেণীতে তোমাদের ভাষা পাঠ অর্থাৎ ব্যাকরণের কিছু বিষয় তথ্য আলাদাভাবে দেওয়া রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীতে এই পাতাবার বইয়ের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আর এটা কিন্তু পড়েছিল প্রশ্ন, এগুলো পড়ে যে পুস্তক নির্মাণ কে করেছে, বিপ্লব মণ্ডল। এবং এটা কিন্তু সবসময় মনে রাখবে যে পুস্তক নির্মাণ কে করেছে, সংযোজন কে করেছে, এগুলো কিন্তু দরকার। দেখো সূচিপত্র প্রথম যে পড়া সেটা হচ্ছে সত্যি শোনা। তো সত্যি শোনার মূল বিষয় কী রয়েছে আমি দেখো একদম ভালোই বলছি, ঠিক আছে। তো সত্যি শোনা পড়াটার মূল বিষয় হচ্ছে একটাই, যে একজন বুড়ো চাষি ছিল, তার খুব অসুখ করেছিল এবং অসুখ করার পর কি সে বলেছিল তার যে বুড়ো চাষির ছেলে ছিল এবং ছেলের বউ, তাদেরকে দুজনকে ডেকেছিল। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু প্রচলিত গল্প, এগুলো আমার বলতে ভুল হলো যে সত্যি শোনাটা একটা প্রচলিত গল্প। তো যখন বুড়ো চাষির খুবই অসুখ হয়েছিল তখন তার ছেলে এবং ছেলের বউকে ডেকে বলল যে আমার তো আর বেশি দিন নেই, তো আমার একটা চাষের জমি রয়েছে, সেখানে কিছু সোনা লুকোনো আছে, তো তোমরা সেটা কিন্তু খুলে নিও। এবং কোথায় লুকোনো আছে সেটা কিন্তু চাষি ছেলেকে এবং চাষির ছেলের বউকে কিন্তু বুড়ো চাষি বলে যায়নি।
শেষমেশে কী দেখা গেল না, যখন এইভাবে থাকলো তখন মানে কি দেখা দিল যে বুড়ো চাষির বউ মানে চাষির ছেলের বউ বলছে আর কি যে বাবা তো বলে গেল না যে কোথায় সোনা লুকোনো আছে, এই বলে কিন্তু তিনি মারা গেলেন। এবং এই যে যখন শুনলো যে তার ছেলেকে যখন বলল যে অনেক সোনা লুকোনো রয়েছে, তখন তার লোভে চোখগুলো চকচক করছিল। তো বুড়ো চাষির ছেলে কিন্তু ছিল খুবই অলস, সে কিন্তু জমি খুঁড়তে রাজি নয়, কিন্তু বুড়ো চাষির যে ছেলের বউ সে ছিল ভারী চালাক এবং বুদ্ধিমতী। তখন সে কি বলল যে যাও তুমি সেখানে গিয়ে তুমি জমি খুঁড়ে সেই সোনাগুলো নিয়ে এসো। কিন্তু সে তো অলস বুড়ো চাষি ছেলে, সে তো যেতে রাজি নয়। শেষমেশে বউয়ের কথাতে শুনে সে কিন্তু গেল। এবং দেখো যাওয়ার পরে কী করলো না, জমি খুঁড়লো, কিন্তু কোথাও তো সে আর সোনা পেলো না। দুজনকে সঙ্গেও রেখেছিল জমি খোঁড়ার জন্য, পুরো জমিটা খুঁড়ে দিল, কিন্তু সোনা যখন না পেলো তখন তারা ফিরে এলো। এবং ফিরে আসার পর বলছে বাবা তো তাহলে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। তারপর কী হলো না, কিছুদিন পর দেখা দিল খুবই বর্ষা নেমেছিল। যখন নামলো তখন বুড়ো চাষির ছেলের বউ বলল তার বুড়ো চাষির ছেলেকে যে দেখো কী সুন্দর আমাদের জমিটা চাষের উপযোগ্য হয়ে উঠেছে। এই বলে তখন কি করলো, তারা বললো তাহলে চলো চাষ করা যাক। দিয়ে কি করলো, তখন হাট থেকে তারা কি বীজ নিয়ে এলো চাষের, এবং চারা বপন করলো। তারপর ধান চাষ হলো, ধান চাষ পর অনেক ধান হলো সে বছর। যখন ধান হলো তখন বুড়ো চাষির ছেলের বউ বলছে আর কি, বলছে দেখো বাবা কী সুন্দর ঠিকই বলেছিল, চারিদিকটা যেন সোনায় ভরে গেছে ধানগুলো রং দেখে। এবং অনেক ধান হলো। শেষমেশে কী করলো, ধানগুলো ঝেড়ে নিয়ে ধানগুলো কী করলো বিক্রি করে এলো। বিক্রি করার পর অনেকগুলো দেখো টাকা পেলো। এবং টাকা পাওয়ার পর বলছে যে বাবা দেখো মিথ্যা কথা বলেনি, সত্যি কিন্তু জমিতে সোনা লুকোনো ছিল। এবং এই বিষয়ে কী বললো শেষে, যে পরিশ্রম করলে কিন্তু তাই এভাবে পুরস্কার পাওয়া যায়। তো এই হচ্ছে মূল বিষয় এই বইটা, এই পড়াটার। তো অবশ্যই পড়াটা দেখো, তোমরা যে টেক্সট বুকগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সেগুলো অবশ্যই কাছে রেখো, এবং প্রত্যেকটা বইয়ের যে বিষয়গুলো রয়েছে অবশ্যই পড়বে। তো এই ছিল প্রথম পড়াটা। এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা চাষ করি আনন্দে, কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে কিন্তু তোমাদের এভাবে বলে যে আচ্ছা বলো তো তৃতীয় শ্রেণী যে পাতাবার বইটাতে তো রবীন্দ্রনাথ ঠাকুর একটা তুমি কবিতা শোনাও তো 4 লাইন, তখন তোমার কিন্তু শোনাতে হবে। তো এটা কি আমি একবার কবিতাটা শুনিয়ে দিচ্ছি। কি বলছে যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দে রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণের এ সোনার রোদে পূর্ণিমারে চন্দ্রে। তো হচ্ছে আমরা চাষ করি আনন্দে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়া কবিতা আর কি। তো এই কবিতাগুলো তোমরা অবশ্যই পড়বে। এবং এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কিছু যে বিভিন্ন লেখকের সম্পর্কে যে পরিচিতি দেওয়া থাকে সেটারও কিন্তু আমি ক্লাস তোমাদের প্রোভাইড করে দিয়েছি। অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে বিভিন্ন লেখক পরিচিতি তার সম্পর্কে আমি কিন্তু ভিডিও প্রোভাইড করে দিয়েছি, তোমরা ওটাও কিন্তু দেখে নেবে, এখানে কিন্তু আমি ওটার বলছি না। ওকে। আর নেক্সট দেখো তারপরে রয়েছে নিজের হাতে নিজের কাজ। এটা একটা প্রচলিত গল্প, কিন্তু প্রচলিত গল্প হলো এর মূল বিষয় হচ্ছে না, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিয়ে। কী হলো না, একদিন কারমাটা রেল স্টেশনে একজন কী হয়েছিল, ডাক্তারবাবু এসে নেমেছিলেন। তিনি খুবই ভদ্র, এবং যেহেতু ডাক্তার তাই তোমার যে ব্যাগটা ছিল, কিন্তু ব্যাগটা বইতে ওনার লজ্জাবোধ হয়েছিল। তখন তিনি কুলি কুলি বলে চারদিকে ট্রেনের সামনে ওখানে স্টেশনে চিৎকার করছিল। হঠাৎ করে এক কুলি এসে হাজির, এবং সেই কুলি কী করলো, তার কিন্তু ব্যাগটি বয়ে নিয়ে গেলো। কিন্তু ডাক্তারবাবু তো সম্মান, কিন্তু ওই ছোটো ব্যাগটাও কিন্তু বইতে পারছিল না। দিয়ে কুলি যখন ব্যাগটা বয়ে নিয়ে গেলো, শেষে ডাক্তারবাবু কী করলো না, ডাক্তারবাবু তাকে পয়সা দিল, কিন্তু কুলি কী বললো যে পয়সা লাগবে না। তখন ডাক্তারবাবু বললেন যে তাহলে আপনার নাম কি বলুন তো। তখন উনি বললেন আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এই কথা শুনে কী হলো না, ডাক্তারবাবু চমকে গেলেন এবং বললেন যে আমাকে ক্ষমা করে দেবেন, আমি নিজে লজ্জিত বোধ করছি। এরপর থেকে আমি আর আমার নিজের কাজ করতে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ করছি, এবং আমি নিজের কাজ যতটুকু পারবো নিজে থেকে করবো, সংকুচিত হব না। তো এই পড়াটার মূল বিষয় হচ্ছে যে শিশু শিক্ষার্থীদের এটাই জ্ঞান দেওয়া যে কোনো কাজ যতটুকু তোমার সামর্থ্য নিজের কাজটা তুমি নিজেই করার চেষ্টা করবে। এটা ছিল ডাক্তারবাবুর উচিত শিক্ষা এবং একটা নীতিকথা। নেক্সট পড়া যেটা ছিল সেটা হচ্ছে দেওয়ালের ছবি। এটাও কিন্তু একটা প্রচলিত গল্প।
দেওয়ালের ছবিতে কি রয়েছে না একদিন কি অনেক দিন আগের কথা ছিল কি না তখন কি বনের চারদিকে ঘন বন ছিল এবং সেই বনের গায়ে থাকতো বনের গায়ে একজন কে থাকতো শিকারি থাকতো। সেই শিকারি খুব বড় আনন্দে ছিল, তার খুবই আনন্দের দিন কাটতো। কেমনভাবে সে শিকার করতো সারাদিন এবং যা কিছু পেত সেগুলো সে নিয়ে আসতো এবং শিকার জন্য তার কাছে তীর ধনুক গুলতি এগুলো ছিল এবং কি বনের সমস্ত পশু পাখি যারা রয়েছে তারা কিন্তু শিকারের ভয় করত। একদিন হঠাৎ করে শিকারের সাথে কার দেখা হলো বলো তো? একটা বাঘের দেখা হলো এবং বাঘের সাথে দেখা হওয়ার পর তাদের কথাবার্তা হলো শিকারের সাথে এবং আস্তে আস্তে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেলো। একদিন হঠাৎ করে কি করলো, বাঘ কিন্তু শিকারীকে ডাকলো তার বাড়িতে যখন ডাকলো তখন বলছে হ্যাঁ যাবো না কেন, আপত্তি কোথায়। দিয়ে দুইজন মাঠ পেরিয়ে সেই বাঘের কাছে গেল, বাঘের বাড়িতে। সেখানে বাঘকে কি করলো, কিছু খাবার দিল, অর্থাৎ জলপান করতে দিল। দিয়ে জলপান করতে করতে সেখানে দেখলো শিকারি যে কি দেখলো, বাঘকে ডেকেছিল শিকারি, এটা মনে রাখবে, বাঘকে কিন্তু শিকারি ডেকেছিল। দিয়ে ডাকার পর কী হলো, একদিন তখন কী হলো, তারা যখন গেল তখন বলছে, বাঘ বলল এ আমার কেমন কি মানে ছবিটা দেখিনি, কি অবাক হয়ে গেলো এই ছবিটা। তখন শিকারি বলছে যে আমার বাবাও বড় মস্ত শিকারি ছিল, আমার ঠাকুরদাদাও বড় মস্ত শিকারি ছিল। এটা বলে কিন্তু শেষে কী হলো, বাঘ দেখলো না এটা কিন্তু খুব ভালো বিষয় নয়। তখন বাঘ গোফের মুখে হেসে বলেছিল কি না, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। অর্থাৎ এখানে মূল বিষয় কি এই পড়াটার, যে এখানে একটা শিকারি এবং একটা বাঘের মধ্যে কিভাবে বন্ধুত্ব হলো, তারা কিভাবে একে অপরের সাথে বন্ধুত্ব পাতিয়ে তারা একে অপরের বাড়িতে গেল, তাদের মধ্যে যে একটা ভালো মিলন সম্পর্ক। এবং এই পড়ার মধ্য দিয়ে একটাই বোঝা যায় যে শিকারি কতটা ক্ষমতা, এবং বাঘ কিন্তু যে বলতে চাইছে যে এভাবে কিন্তু শিকার করার ব্যাপারটা কিন্তু উচিত নয়, এভাবেই কিন্তু বিষয়টা দেওয়া রয়েছে। নেক্সট যেটা পড়া সেটা হচ্ছে সারাদিন পড়াটা কার লেখা? সুনির্মল চক্রবর্তী। সমস্ত কবির কিন্তু আমি নাম তোমাদের সেখানে ডিটেলসভাবে বলে দিয়েছি, ক্লাসটা তোমরা দেখবে। এখানে দেখো সারাদিন নিয়ে বলে দিয়েছি যে শিশুরা কীভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করতে কি শুধু ভালো লাগে না, ছবি আঁকার সাথে সাথে অনেক কিছু হিজিবিজি আঁকা। তো কি বলছে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। তো এই ছিল তোমাদের সারাদিন কবিতা। এই সুনির্মল চক্রবর্তী এখানে বলতে চেয়েছে যে শিশু শিক্ষার্থীরা সারাদিন পড়ার মধ্যেও অনেক কিছু ছবি আঁকাই করে, কত কী হিজিবিজি আঁকতে শুরু করে, এবং চাইছে যে এই পড়ার মধ্য দিয়ে যে শিশু শিক্ষার্থীরাও এইভাবে কিন্তু আঁকা, ছবি আঁকা, বিভিন্ন পড়ার ফাঁকে যে কাজগুলো রয়েছে কো কারিকুলাম কাজগুলো সেগুলো কিন্তু করে। ওকে, নেক্সট যে পড়া রয়েছে সেটা হচ্ছে ফুল। এটা কার লেখা? সুকলতা রাওয়ের লেখা ফুল পড়াটা কার লেখা? সুকলতা রাও। এটা কী ছিল না, অনেক কাল আগে যখন মানুষজন যখন জন্মাইছিল না, এটা কি ইয়ের মতো কাল্পনিক গল্প, সবই কিন্তু কাল্পনিকভাবে, দেখো প্রথমেই বলে দিয়েছি যে কাল্পনিক গল্প, যে অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে কি ফুল ছিল না, মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা। হঠাৎ করে কি ফুল কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন হঠাৎ করে একদল ফুল পরীরা নেমেছিল পৃথিবীতে পাতা ভরা বাগানে। সেখানে তারা কি করলো, চারিদিকে ফুলের পাপড়ি এবং ফুলের মধুকে তার চারদিকে ছড়িয়ে দিল, এবং পরীরা দেখলো কিছুদিন পর অনেক চমৎকার কিন্তু ফুল হয়েছে, এবং এই ফুল চারদিকে যখন ছড়িয়ে যায় ফুল হলো, ফুল গজালো, তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের কুড়ি ফুল ফুটলো, সাদা নীল হলুদ বিভিন্ন রকমের ফুল ফুটেছিল। আর তারপর কি দেখা গেলো না, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দুলিয়ে দিল, মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। এখন আর ফুলপরীরা নাকি আবার নামে না পৃথিবীতে, তাই চারদিকে কি ফুল নেই। অর্থাৎ এভাবে কি বলতে চেয়েছে না, ফুলপরীরা কিন্তু আগে ফুল ছড়িয়ে দিত এবং চারদিকে ফুল, এটা দিয়ে শিক্ষার্থীদের এটাই বোঝাতে চেয়েছে যে কিভাবে গাছের যত্ন, ফুল গাছ চারদিকে লাগানো কতটা ভালো, বিদ্যালয়ের চারপাশে ফুল লাগানো, ফুল কীভাবে হয়, ফুল কীভাবে ফুটবে, সে সমস্ত কিছু একটু একটু করে দেওয়া রয়েছে এই পড়ার মধ্য দিয়ে। ওকে, নেক্সট যে পড়া রয়েছে সেটা হচ্ছে আজ ধানের খেতে। এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি কিন্তু দেখো, আমি প্রত্যেকটা কবিতা কিন্তু পড়তে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা অবশ্যই কবিতাটা পড়বে। আজ ধানের খেতে বলতে কি, এখানে ধানের ক্ষেতে কি, ধানের কীভাবে একটা মানে কল্পনা করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে ধানের ক্ষেতে চারদিকে ধান ফুটেছে, রৌদ্র ছায়া চারদিকে দেখা দিচ্ছে, কিভাবে হাওয়া এসে দুলিয়ে যাচ্ছে ধান গাছগুলোকে, আলোয় মেতে উঠছে সব চারদিকে,
এই বিষয়গুলো দেওয়া রয়েছে। ওকে, নেক্সট যে পড়া সেটা হচ্ছে সোনা। সোনা পড়াটা হচ্ছে গৌরী ধর্মপালের লেখা। এখানে কি না, একটা মেয়ে ছিল, চাষির মেয়ে, সে খুব ভালো, সে উঠোনে হামাগুড়ি দিচ্ছিল, মায়ে বাপে তাকে খুব যত্নভাবে রাখতো যাতে করে সে বাইরে বেরিয়ে না যায়। হঠাৎ একদিন কি দেখা দিল যে সোনাকে সে উঠোনের মধ্যে রেখে দিয়েছে, আর একটা চোর হঠাৎ করে এসে সোনাকে নিয়ে চলে যায়। কিন্তু তার আগে বিষয় রয়েছে যে সোনাকে কি অনেক নদীতে যখন নাইয়ে দিতে অর্থাৎ স্নান করাতে নিয়ে যেত, একদিন হঠাৎ দেখলো কি সোনার গায়ে ভারী চমক চমক কি সোনার মতো চিকচিক করছে। কারণ কি, তার আগে তারা সোনা দেবো বলেছিল কিন্তু সোনাকে তো সোনা দিতে পারেনি। তখন কি তার মেয়েকে যখন সোনা দিতে পারেনি তখন কি বলছে, নদীমায় যা করে দিয়ে যখন স্নান করতে নিয়ে যায় তখন চারদিকে ওর গায়ে সোনা কিন্তু লেগে থাকে, যেমন চকচক করছে। হঠাৎ ওই সময় কি একজন চোর এসে যখন তাকে রেখেছিল উঠোনের মধ্যে, তাকে চুরি করে নিয়ে চলে যায়। দিয়ে তারপর কি দেখলো, যখন ওটা ঘটেছিল তখন কি তার আগে কি ভেবেছিল যে সোনা যেখানে খেলবে বা তার সামনে একটা কি ঘন্টা বেঁধে দিয়েছিল, যে কেউ যদি তাকে নিয়ে যায় তখন ঢং ঢং করে ঘন্টাটা বাজবে। এই দিয়ে যখন এমনি দেখা গেলো তখন মা চারদিকে খুঁজে বেড়াচ্ছে সোনা তার মেয়েকে, কোথায় গেল কোথায় গেল, চারদিকে লোক জড়ো হয়ে গেল। হঠাৎ করে কি হলো না, দেখলো যে তার সেই চোরটাকে ধরে ফেললো। কখন না, যখন জানতে পারলো যে সরকারের লোক যে ওই নদীতে যেখানে সোনাকে মেয়েটাকে চান করতে নিয়ে গেছিলো সেখানে নাকি সোনা পাওয়া গেছে। সেই সোনা পাওয়া গেছে বলে সকলে এসেছিলো এবং সরকারের লোক কী করলো, ওই লোকটাকে তো ধরলোই, তারপর নদী খোঁড়াখুঁড়ি করলো কিন্তু কোথাও সেরকম সোনা পেলো না। এবং শেষে কি দেখা দিল যে ওই যে মেয়েটা ও নদীর কাছে খুব যত্নভাবে নদীকে কেউ যাতে কোনো ময়লা আবর্জনা না ফেলে সেই যত্ন নিতে শুরু করলো। এবং সে নদীতে কেমনভাবে স্নান করতো, নদীতে সাঁতার কাটতো, কিন্তু সোনার কিচ্ছু হতো না। এভাবে কিন্তু মেয়েটার শেষে নাম কিন্তু সোনা হয়েছিল। আর এটাই হচ্ছে গল্পটা পড়াটা। নেক্সট যে পড়া রয়েছে দেখো, তারপর রয়েছে পড়াটা সেটা হচ্ছে নদী নিয়ে বলা রয়েছে। দেখো একটার সাথে কী সুন্দর মিল রয়েছে, আগেরটা নদীর পড়া নিয়েছিল সোনা পড়াটা, তারপর নদীর নিয়ে একটা কবিতা দিয়েছে। এটা কার লেখা, এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কবিতাটা খুব মজাদার এবং খুব ভালো, তোমরা কবিতাটা অবশ্যই পড়বে। নদী কীভাবে বর্ণনা, নদী কীভাবে যাচ্ছে, কোন পথ দিয়ে যায় সেটা নিয়ে কিন্তু দেওয়া রয়েছে কবিতাটা। ওকে, নেক্সট তারপর দেখো নদীর তীরে একা। প্রত্যেকটা পড়া কিন্তু একটার সাথে একটা মিল রয়েছে যাতে করে শিশু শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। এটা কার লেখা, এটা জীবন সর্দারের লেখা। না এখানে কি নদীর তীরে একা গিয়েছি জীবন সর্দার সেই নিয়ে বলেছে যে কীভাবে কোন নদীতে কি দেখা যায়। ইচ্ছামতী নদীর কথা বলা রয়েছে, ঝমঝম বৃষ্টি, দামোদর নদীর কথা বলা রয়েছে, প্রিয় ঘাট রয়েছে যেখানে খাদিনাদের ঘাটের কথা বলা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এই নদীর তীরে একা পড়াটাতে রয়েছে। তো এগুলো পড়বে, অনেক বড় বড় পড়া, এগুলো তো সব পড়া তো উচিত নয় এবং পারবো না এই সময়। তো তোমরা অবশ্যই নিজের যে সমস্ত প্রাইমারি স্কুলের টেক্সট বুকগুলো রয়েছে কোনো ভাই বা বোনদের সাথে নিয়ে সেগুলো পড়ার চেষ্টা করবে। নেক্সট যে পড়ার সেটা হচ্ছে নৌকাযাত্রা। নৌকাযাত্রা কার লেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে মধুমাঝির যে নৌকাখানা নিয়ে বলা রয়েছে, রায়গঞ্জের ঘাটে কারো কোনো কারো কাজে লাগছে না, বোঝাই করা আছে কেবল পাটে। তো নদী কিভাবে নৌকা নিয়ে যাচ্ছে 7 সমুদ্রের 13 নদীর পার। একজন মাকে ছেড়ে সেই ছেলে যাচ্ছে রাজপুত্র মতো হয়ে। সে তো বলছে ছেলেটা যে আমি তো অনেক দিনের জন্য যাচ্ছি না, কিছু সময়ের জন্য যাচ্ছি, আবার ফিরে আসবো তোমার কাছে। এই মায়ের এবং ছেলের যে যত্ন, সন্তানের যে যত্ন, সেই নিয়ে কিন্তু দেওয়া রয়েছে। এবং কীভাবে একজন মাকে একজন শিশু কীভাবে যত্ন সহকারে দেখবে। এবং এখানে মূল বিষয় হচ্ছে যে মায়ের যে শিশু যখন তার ছেলে বা পুত্র যখন তাকে ছেড়ে দূরে যাচ্ছে তখন যে তার একটা মায়াময় একটা যে দুঃখ, সেই দুঃখটা এখানে পরিস্ফুটিত হয়েছে। নেক্সট পড়া রয়েছে দেখো ঢেউয়ের তালে তালে। এটা হচ্ছে পিনাক্কিরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা। পিনাক্কিরঞ্জন চট্টোপাধ্যায় কে বলো তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে। তিনি কি ঢেউয়ের তালে তালে কীভাবে দেখো এই যে জলে কীভাবে মানে দুজন রয়েছে, ডিউক রয়েছে, তো সেইভাবে আস্তে আস্তে তারা কি এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে পাড়ি দিয়ে। সেখানে একটা কচ্ছপ দেখতে পাচ্ছে, সাথে সাথে অনেকগুলো বিভিন্ন শুশুক এইসব প্রাণীগুলো দেখতে পাচ্ছে। এবং কি না তারা সমুদ্রের মধ্যে কীভাবে তাদের অনেকটা সময় কাটিয়ে তারা যাচ্ছে এবং প্রায় অনেকটা দূর যাওয়ার পরে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে। এভাবে কিন্তু পড়াটা রয়েছে। তো আমি এগুলো বিশেষ কিছু বলছি না, শুধু পড়াগুলো তোমাদের একটু খুঁটিনাটি তথ্য আমি দিয়ে দিচ্ছি। নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ পড়া এবং কবিতা এবং মজার, সেটা হচ্ছে পর্যটন। কার লেখা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অর্থাৎ কীভাবে একটা আনন্দময়ভাবে এই যে জায়গাগুলো, বাদকশান কোথায়, তারপরে রয়েছে বোম্বাসায় কী জিনিস কোথায়, সান্টাপে কোথায়, এই নিয়ে বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে।
আর এখানে শ্যামবাজার কোথায়, দেখো এখানে কি সুন্দর বাদকশান কোথায় বলছে, উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। সঙ্গীতের জন্য বাদকশানটা বিখ্যাত কিন্তু, যেমন মোম্বাসা ভারত মহাসাগরের তীরে অবস্থিত, আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর, এটা মনে রাখবে। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকেরা আসেন। সান্টা ফে কোথায় না মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস, এগুলো কিন্তু মনে রাখবে। শ্যামবাজার কোথায় না আমাদের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার একটি প্রাণাঞ্চল আর বনেদি পাড়া। আগে এই অঞ্চলের নাম ছিল সুতানুটি, এটা কিন্তু মনে রাখবে। তো এই পড়ার মধ্যে অনেক কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের জানা কিন্তু অবশ্যই দরকার। নেক্সট, গাছেরা কেন চলাফেরা করে না, এটা একটা প্রচলিত গল্প। এখানে কি অনেক বছর আগে নাকি গাছেরা চলাফেরা করতো তাদের শেকড় বাকড় ডালের মধ্য দিয়ে। হঠাৎ একবার একদল লোক এলো, তারা অনেক কিছু কি চাপিয়ে দিল সেই তার ডালের মধ্যে, তখন ডালগুলো ঝুলে পড়ে গেলো এবং সেগুলো দেখার পর তারা বলছে এই মা আগে নাকি গাছেরা চলাফেরা করতো, এই দেখো এত বড় বড় ভারী বোঝ নিয়ে তারা চলতে পারছে না, আর হেসে ফেললো। দিয়ে তখন গাছেদের খুব রাগ হলো, এবং গাছেদের যখন রাগ হলো তখন আর তারা গাছেরা চলাফেরা করতে শুরু করলো না, এবং এতে কি মানুষজনের অনেক সমস্যা হলো। তো এটা বলতে চাইছি পড়ার মধ্যে দিয়ে এটাই, যে গাছেরা আমাদের এখনও পর্যন্ত কিন্তু অনেক উপকার করে এবং আগেও অনেক উপকার করতো। এটাই কিন্তু শিশু শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছে পড়ার মধ্য দিয়ে। নেক্সট দেখো, গাছ বসাবো একটার সাথে একটা মিল, এটা কার্তিক ঘোষের লেখা। কোথায় কি গাছ, কীভাবে গাছের কি কেমন কি ফুল ফোটে সেই সমস্ত দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে জল ওইখানে জল, কোথায় কোথায় তখন ডাঙ্গা, মাথার ওপর সূর্যি যেন বাপরে আগুন ডাঙ্গা, ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তার মধ্যে হঠাৎ কখন পড়লো প্রাণের সাড়া, সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব রূপকথাকে বলে। এই নিয়ে কিন্তু পড়াগুলো রয়েছে। নেক্সট রয়েছে তারপরে পড়া, সেটা হচ্ছে জুঁই ফুলের রুমাল, কার্তিক ঘোষ। পড়াগুলো অবশ্যই পড়বে, আমি কিন্তু যতটা পারছি সম্ভব তোমাদের ভিডিওর মধ্যে দিচ্ছি, নইলে অনেক বড় হয়ে যাবে। এখানে কিভাবে গাছ, একটা গাছ অনেকগুলো গাছের সাথে কিভাবে সম্পর্ক, একটা অনেকগুলো শিশুরা রয়েছে তাদের সাথে কিভাবে সম্পর্ক, কিভাবে গাছের মধ্যে অনেক পশু পাখি আসে বসে, সেই নিয়ে কিন্তু এই জুঁই ফুলের রুমালটা পড়াটা রয়েছে। হঠাৎ তারপর কী হলো, যে গাছগুলো কাটার জন্য অনেক লোক এলো, সরকারের থেকে লোক এলো, পুলিশ এলো, গাছগুলো যখন কাটবো বললো, তখন ওই কিছুজন শিশুরা তারা গাছগুলো কি জড়িয়ে ধরে ফেললো যাতে গাছটা কাটতে দেবো না। তো এখানে কি বোঝাতে চেয়েছে, যে গাছ আমাদের কতটা উপকার করে এবং গাছের সাথে যত্ন স্নেহশীল হওয়াটাই দরকার। পরিবেশের জন্য গাছ আমাদের খুবই উপকার করে। এখানে এগুলো রয়েছে। এগরা কোথায় না, এগরা এটা মনে রাখবে, এগরা কোথায় না পূর্ব মেদিনীপুরে একটি জায়গা, কাঁথির উত্তরে অবস্থিত। এই জায়গাটি এখন একটি শহর উঠেছে। বাবুই পাখি কী জিনিস, চিপকো আন্দোলন নিয়ে, এটা কিন্তু ভিভিআই। চিপকো আন্দোলন হয়েছিল কোথায়, 1931 সালে রাজধানী যোধপুরের কাছে খেজালি গ্রামে বিষ্ণু সম্প্রদায়ের 365 জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এভাবে গাছ কাটায় বাধা দেন। 1974 সালে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের চামোলি জেলায় হেমওয়ালঘাটির রেনি গ্রামের মানুষ বন দপ্তরের কি নির্দেশে গাছ যখন কাটে তখন তারা গাছরা জড়িয়ে ধরে, হিন্দিতে বলা হয় এই চিপকো। এই চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তো এটা একটা পরিবেশ আন্দোলন, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, এগুলো কিন্তু মনে রাখি। এবার নেক্সট পড়া রয়েছে সাথী পড়াটা অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে কীভাবে তেপান্তরে মাঠের মধ্যে ধু চারদিকে বালি বইছে, হাওয়া বইছে, এবং তার মধ্যে একটা গাছ রয়েছে, সেই তাল গাছের মধ্যে বাবুই পাখি রয়েছে, এবং বাবুই পাখি কীভাবে বাসা বাঁধছে। হঠাৎ করে বাবুই পাখিরা বাসা বাঁধার পর তারা যখন ডিম থেকে বাচ্চা হয়, তারপর তারা কি উড়ে যায় এবং গাছটা, সেই তাল গাছটা একা হয়ে যায়। এবং এটা কি বলছে, যে সাথী, অর্থাৎ বাবুই পাখিটা কীভাবে তার সাথী ছিল কার, ওই তাল গাছটার। তারপরে বাবুই পাখিটা সেখান থেকে বাসা ছেড়ে চলে যায়। এবং এই ছবিটা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি তোমাদের জন্য রইল, অর্থাৎ শিশু শিক্ষার্থীদের এই ছবিটা দেওয়া রয়েছে। অর্থাৎ বোঝাতে চেয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর খুবই ভালো ছবি আঁকতেন। নেক্সট তারপরে একা একা থাকতে নেই, এটাও একটা প্রচলিত গল্প। অর্থাৎ এখানে বলতে চেয়েছি কি, এখানে পড়ার মূল বিষয় হচ্ছে অনেকগুলো গাছ যখন ছিল তখন তারা একদিকে থাকতে লাগলো। একদিন হঠাৎ ঝড় এলো, যারা একা ছিল সেই গাছগুলো ভেঙে গেলো, আর যারা একসাথে ছিল তারা গাছগুলো সব ঠিক থাকলো। এবং এইভাবে যখন একা যখন থাকলো তখন কী হলো, গাছগুলো ভেঙে পড়লো। পরীর নিয়ে রয়েছে আর কি। তো একদল পরী যখন ছিল তখন তারা আলাদা জায়গায় যারা ছিল তাদের গাছগুলো ভেঙে গেলো, এবং যারা একসাথে ছিল তাদের গাছগুলো কিন্তু ভেঙে যায়নি, তারা ঠিকভাবে ছিল। তো এর দ্বারা কি বোঝাতে চেয়েছে এবং কি সংবাদ দিতে চাইছে শিশু শিক্ষার্থীদের, যে কাউকে একা থাকতে নেই, সকলেই দল বেঁধে একসাথে বাস করাটা ভালো, এবং সেও যাতে করে কারো কোনো বিপদ না ঘটে।
ওকে, তো আশা করছি ভালো লাগছে। ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। নেক্সট রয়েছে দেখো আরাম, শঙ্খ ঘোষের লেখা। এটাও খুব ভালো পড়া গল্প, কবিতা আর কি, সরি কবিতা। কীভাবে সময়টা কাটছে একটা শিশু, সেটা দেওয়া রয়েছে। নেক্সট তারপর রয়েছে হিংসুটি, এটা সুকুমার রায়ের লেখা, ভালো পড়া। দুটা মেয়ে ছিল, একজন একজন ছোট্ট মেয়েটা যে ছিল সে তার দিদিকে খুব হিংসা করতো। একদিন হঠাৎ তার যে কোনো কিছু যখন বইতে থাকতো বড় দিদি, সেই ছোট্ট হিংসুটি মেয়েটা সব কিছু ছিঁড়ে ফেলে দিত। একদিন হঠাৎ করে তার মামা আসে, তার জন্য পুতুল নিয়ে আসে, কিন্তু ভাবে যে পুতুলটা দিদির, তখন সে পুতুলটা ছিঁড়ে দেয় এবং পরে দেখা দেয় এই পুতুলটা কিন্তু তার জন্যই ছিল, এবং সেই হিংসুটি খুব কাঁদতে শুরু করলো। অর্থাৎ এর থেকে শিশুদের এটাই বোঝাতে চেয়েছে যে হিংসা করতে নেই, ভাই বোনের মধ্যে সম্পর্ক একটা ভালো থাকা দরকার, বিদ্যালয়ের মধ্যে সকলের একটা সম্পর্ক ভালো থাকা দরকার। এই বিষয় নিয়ে কিন্তু পড়াগুলো রয়েছে। নেক্সট পড়া কী আছে? নেক্সট পড়া রয়েছে সেটা হচ্ছে মন কেমনের গল্প, নবনীতা দেবসেন। এটাও কিন্তু ভালো পড়া, যে কীভাবে 15ই আগস্ট পালন করা হয় সে নিয়ে, বিদ্যালয়ে কীভাবে যাওয়া হয়, 15ই আগস্টে কী করা দরকার, ছুটি নিয়ে কী বিষয় রয়েছে, রবিবারটা কেমনভাবে কাটবে, সেই বিষয় নিয়ে কিন্তু দেওয়া রয়েছে পড়াটাতে। অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করব পড়াগুলো তোমরা সকলে পড়বে। নেক্সট আরেকটা কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, সেটা হচ্ছে দেশের মাটি। এটাও কিন্তু খুব ভালো, যে আমাদের দেশ সম্পর্কে শিশু শিক্ষার্থী জানবে কতটা যত্ন নিতে হবে দেশের প্রতি, আমাদের যে সংবিধানকে যে মেনে চলার বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু একটা দেশের প্রতি, দেশের আমাদের কী ভারতবর্ষ কতটা যে মধুর, সেই নিয়ে কিন্তু এই কবিতাটিতে দেওয়া রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দেশের মাটি নিয়ে। নেক্সট তারপর কিসের থেকে কী জয়, এটাও একটা প্রচলিত গল্প। অর্থাৎ একটা মেয়ে যখন কাঠ কুড়োতে যায়, তখন একটা পিঁপড়ে তাকে কামড়ে দেওয়ার পরে তখন তার কুঠুরিটা পড়ে যায় হাত থেকে, দিয়ে যখন পড়ে যায় তখন সেটা একটা ঝোপে পড়ে, সেখানে ছিল একটা খরগোশের তখন লেজটা কেটে যায়, কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালির লেজটা কেটে যায়। কাঠবিড়ালি যখন পালায়, তখন পালাতে একটা পাখির ডিমে বা বাসাতে পা দিয়ে দেয়, তখন পাখিটা উড়ে যায়। পাখি ওড়ার পরে সে একটা হাতির কানে ঢুকে যায়, এবং হাতির কানে যখন ঢুকে যায় তখন হাতি ফড়ফড় করতে থাকে, ফড়ফড় করতে করতে সে এদিক ওদিক ছুটে বেড়ায়। এই নিয়েই কিন্তু এই পড়াটা রয়েছে, তোমরা অবশ্যই পড়বে। ওকে, নেক্সট তারপরে যেটা পড়া রয়েছে সেটা হচ্ছে আগমনী, প্রেমেন্দ্র মিত্র। অর্থাৎ বর্ষার কীভাবে আগমন ঘটছে সে নিয়েই কিন্তু এই কবিতাটা রয়েছে। তারপর রয়েছে উড়ুক্কুভূত, এটা শৈলেন ঘোষের লেখা। অর্থাৎ আমাদের কীভাবে উড়ুক্কুভূত শিশু শিক্ষার্থীরা বুঝবে যে একটা মজার গল্প, কীভাবে একটা বেগুন গাছে যে পোকাটা সে কিন্তু ভয় পেল না, কিন্তু ওই যে নিম গাছে থাকা পেঁচা এইসবরা তারা ওটাকে ভূত ভেবে ভয় করতে লাগলো, কিন্তু শেষে দেখা হলো একটা পেপারের টুকরো, যেটাতে একটু ছবি আঁকা রয়েছে কুচিকাচুভাবে, যেটা তারা দেখে ভয় করছিল, কিন্তু বেগুন গাছের ছোট্ট পোকাটা ভয় করেনি। এই নিয়ে কিন্তু এটা রয়েছে। নেক্সট রয়েছে মা ও ছেলে, রসময় লাহার লেখা। অর্থাৎ কী রয়েছে দেখো, কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে 1 জোড়া, কী হলো রমেশ, এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে, আর যে 2 জোড়া আছে পাইনি দেখিতে। এই নিয়ে কিন্তু কবিতাটা রয়েছে। নেক্সট একটা পড়া, সেটা ভালো গল্প, সেটা হচ্ছে কে ছিলেন ঈশপ। এই ঈশপের নিয়ে অনেক কিছু নীতিকথার গল্প রয়েছে, কোন গল্পগুলো ভালো, কোনগুলো শিশু শিক্ষার্থীরা শুনেছে, তারা একটা শোনার যে চাহিদা সেটা তারা এখানে পাবে। তারপরে নেক্সট রয়েছে পান্তাবুড়ি, এটাও একটা ভালো গল্প, যোগেন্দ্রনাথ সরকারের লেখা। পান্তাবুড়িকে কীভাবে সাহায্য করছে কুমির, তারপরে ছুরি, এভাবে অনেক কিছু সাহায্য করছে, এবং এটা শিশু শিক্ষার্থীরা একটা নাটকের মতো করে তারা পড়বে। সূচ কীভাবে সাহায্য করছে, ছুরি কীভাবে করছে, এগুলো বিষয়গুলো রয়েছে, তো অবশ্যই এটা পড়বে। নেক্সট ঘুমিয়ে নাকো আর, এটা কিন্তু বিমলচন্দ্র ঘোষের লেখা। এটাও কিন্তু ভালো একটা কবিতা, ভালো করে এগুলো কিন্তু পড়বে। আমি কিন্তু বারবার সবগুলো কিন্তু পড়ছি না, কারণ অনেক সময় লেগে যাবে ভিডিওটাতে। আমি তোমাদের রিভিউ দেখাবার জন্যই এই বইগুলোই দিলাম। এবং শেষে কিছু সাবধানতা রয়েছে, যেটা ভাষার পাঠে রয়েছে, কীভাবে সাবধানতা অবলম্বন করা দরকার, কোন সিগন্যাল মেনে আমাদের রাস্তা পারাপার করা দরকার, এই রাস্তা পারাপারের বিভিন্ন বিষয় রয়েছে এখানে দেওয়া। তারপরে বাক্যের কথা, কীভাবে বাক্য তৈরি হয়, অনেকগুলো শব্দ মিশে কীভাবে বাক্য, একটা শব্দ তৈরি করতে গেলে কিছুগুলো বর্ণ দরকার, এবং তার প্রত্যেকটা একটা যথাযথ মানে চাই, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং বর্ণ ধ্বনির কথা, এই সমস্ত বিষয় কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের আজকের যে পড়াটা, সেটা হচ্ছে না পাতাবার থেকে সমস্ত প্রশ্ন বিষয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো অনেক কিছু রয়েছে এটার মধ্যে।
তো এই ছিল আজকে তোমাদের পাঠ, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী পাতাবার থেকে। আশা করছি অনেকটা বোঝাতে পারলাম এবং অনেকটাই কিন্তু বড় হয়ে গেল ভিডিওটা, তাই শেষ পর্যন্ত তোমাদের ওইগুলো বিষয়গুলো যেগুলো বোঝাতে পারলাম না আর কি, সংক্ষেপে ধারণা দিলাম। অবশ্যই তোমরা তৃতীয় শ্রেণী পাতাবার বইটা কিন্তু সংগ্রহ করে কিন্তু ওগুলো পড়ার চেষ্টা করবে এবং সমস্ত প্রাইমারি যে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো রয়েছে ওগুলো কিন্তু পড়ো। এখান থেকে কিন্তু তোমার যদি ডেমোর ক্লাস হয় কিংবা যদি তোমার কোনো প্রশ্ন করে, কোনো কবি সম্পর্কিত যদি প্রশ্ন করে, সেগুলো কিন্তু তোমরা পারবে। আর যদি কবি সম্পর্কিত যদি ভিডিও না দেখে থাকো, আমি অবশ্যই ডেসক্রিপশানে প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে পিডিএফটা পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগলো। ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।